রেডারের ইতিহাস শুরু হয় হাইনরিখ হার্টজের সাথে। 1886 সালে তিনি পর্যবেক্ষণ করেন তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রতিফলিত হয় এবং তাকে বিমে ফোকাস করা সম্ভব। 1904 সালে হালসমেয়ার, 1922 সালে মার্কনির বিবিধ পরীক্ষার সাহায্যে আয়নোস্ফিয়ারের অস্তিত্ব প্রমাণিত হয়। তবে প্রফেসর শিশির কুমার মিত্র পৃথিবীর প্রথম বিজ্ঞানী, যিনি 1935 সালে বায়ুমণ্ডল অধ্যয়নের জন্য উচ্চ কম্পাঙ্কের রেডারের প্রস্তাব দেন। অধ্যাপক আশিস কুমার দাশগুপ্ত এবং সিএসআইআর-এর তৎকালীন অধিকর্তা ডক্টর অশেষ প্রসাদ মিত্রর উদ্যোগে কলকাতা থেকে 50 কিলোমিটার উত্তর পূর্বে হরিণঘাটা অঞ্চলে মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার রেডার গড়ে উঠেছে 2022 সালে। বর্তমানে এই প্রজেক্টের দায়িত্বে আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের প্রধান প্রফেসর আশিক পাল। তার কাছেই বিস্তারিত আলোচনা শুনব। আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার প্রথম একটা ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে এই ধরনের রেডার তৈরি হয়েছে। এটার ফ্রিকোয়েন্সি মোটামুটি 53 মেগাহার্টসের কাছাকাছি। এই ধরনের রেডার ভারতবর্ষে আর দুটি মাত্র আছে এবং সেই দুটিই আছে আইএসআরওর বিভিন্ন ল্যাবরেটরিতে। কাজেই সেদিক থেকে একটা ভারতীয় বিশ্ববিদ্যালয়ের দিক থেকে এটি একটি অনন্য প্রতিষ্ঠানের মধ্যে হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে, কারণ এটি একমাত্র ইন্ডিয়ান ইউনিভার্সিটি যেখানে এই ধরনের রেডার রয়েছে। এই রেডারে যে 475টা ট্রান্সমিটার, রিসিভার এবং অ্যান্টেনা, তার হয়তো কিছুটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পিছনে ছবিতে, এবং এই প্রত্যেকটি অ্যান্টেনা তারা কিন্তু তার সঙ্গে একটি করে ট্রান্সমিটার এবং রিসিভার রয়েছে। এই যে 475টি ট্রান্সমিটার রয়েছে, এদের প্রত্যেকের এরা প্রায় 2 কিলোওয়াট করে পাওয়ার ট্রান্সমিট করতে পারে, মানে প্রায় 950 কিলোওয়াট আমরা কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার এই রেডার থেকে ট্রান্সমিট হতে পারে। এটি গত 6 থেকে 7 মাস এর অপারেশন আমরা শুরু করে দিয়েছি। ভার্টিক্যাল উইন্ড ইনফরমেশান থেকে আমরা কিন্তু এই যে সাইক্লোন, অ্যাটমসফিয়ারিক টার্বুলেন্স, কালবৈশাখী, এই সমস্ত ইনফরমেশানগুলো পাচ্ছি। তার সঙ্গে যদি কেউ চান তাহলে কিন্তু এই যে এয়ারোসল বা পলিউটেন্ট যেগুলো, তাদের কিভাবে তারা বিস্তার করছে একটি ইন্ডাস্ট্রিয়াল জোন থেকে চারপাশে, সেইটারও কিন্তু কিছুটা ইনফরমেশান তারা পেতে পারেন। তাহলে চারপাশে মানুষ, জন ইত্যাদি যারা রয়েছেন তাদের ওপর কোনো প্রভাব পড়বে কি না, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেডারের চারপাশে একটা ফেন্স দেওয়া আছে। এই ফেন্সটা কিন্তু যে কোনো সাধারণ ফেন্স নয়, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ব্যারিয়ার। অর্থাৎ এই ফেন্সের মাধ্যমে ভিতরের থেকে যা রেডিয়েশন সেটিও বাইরে আসবে না, আবার বাইরে থেকে কোনো আনওয়ান্টেড সিগন্যাল সেটাও কিন্তু ভিতরে আমাদের রেডারের সিগন্যালকে কোনোভাবে তার মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত করবে না। এটা আকারে একটি সার্কেলের মতো, যার ডায়ামিটার হচ্ছে 100 মিটার। এই 100 মিটার ডায়ামিটার, তার মধ্যে বিভিন্ন হেক্সাগন, তার মধ্যে আমাদের এই 475টি অ্যান্টেনা আমাদের রাখা আছে। এই যে রেডার, এই রেডার থেকে এবারে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। বিভিন্ন ধরনের ফাইবার আছে, কিছু হয়তো অপটিক্যাল ফাইবার, কিছু হয়তো আরএফ ফাইবার, এই ধরনের। তার মাধ্যমে কন্ট্রোল রুমে বসে আমরা কিন্তু সমস্ত রেডারটির যা কিছু অপারেশান আমরা কন্ট্রোল করতে পারি। এই রেডারে যদি পারফরমেন্সের কথা বলা হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে এটি 2টি বা 3টি মোডে কিন্তু কাজ করতে পারে। প্রথমটি হচ্ছে যে পৃথিবীর সারফেস থেকে প্রায় 25 কিলোমিটার হাইট পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের অ্যাটমসফিয়ারিক প্যারামিটার, তার মেজারমেন্ট আমরা করতে পারি, যার মধ্যে এই অ্যাটমসফিয়ারিক উইন্ড এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি এই উইন্ডের সঙ্গে আমাদের এই বে অফ বেঙ্গলের এই সমস্ত সংলগ্ন অঞ্চলে যে কালবৈশাখী হয় বা যে আমাদের সাইক্লোন হয়, যেমন আমরা কয়েক বছর আগে আমফান পেয়েছি, ফানি পেয়েছি, আয়লা পেয়েছি, সেই উইন্ডের সঙ্গে কিন্তু তার একটা গভীর যোগাযোগ রয়েছে। দ্বিতীয় একটি মোড আছে যেখানে আমরা 25 কিলোমিটারের ওপরেও কিন্তু মেসোস্ফিয়ার বলে একটি স্তর আছে অ্যাটমসফিয়ারে, সেইটার সম্পর্কে ইনফরমেশান পেতে পারি। তৃতীয়
যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে আমাদের অ্যাটমসফিয়ারে আয়নোস্ফিয়ার বলে একটি লেয়ার আছে, যেটি প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত উচ্চতাতে আমরা পাই, 50 বা 60 কিলোমিটার থেকে শুরু করে। সেই 1000 কিলোমিটার থেকেও কিন্তু রেডারটি একটি বিশেষ মোডে কাজ করলে আমরা তার থেকে সিগন্যাল পেতে পারি। এসটি রেডারের পরীক্ষামূলক কাজ সম্পর্কে আমাদের জানালেন এসটি রেডার প্রজেক্টের ইঞ্জিনিয়ার গোপাল সিং এবং এসটি রেডার প্রজেক্টের সায়েন্টিস্ট ডক্টর তন্ময় দাস। এটা হচ্ছে টিআর মডুলস। টিআর মিনস ট্রান্স রিসিভ মডুলস, ঠিক আছে। এখান থেকে আমরা এক একটা টিআরএম 2 কিলোওয়াট পিক পাওয়ার আমরা ফিট করি, যেটা রিফ্লেক্ট হয় এনার্জিটা, মানে সিগন্যালটা আসে, সেটা আমরা ওখানে কন্ট্রোল রুমটা দেখতে পাই ইন দ্য ফর্ম অফ ইউভিডব্লিউ স্পিড ডাইরেকশন অর পাওয়ার স্পেকট্রা। আর তো এখানে হচ্ছে দুটো পাওয়ার সাপ্লাই ইউনিট, ঠিক আছে। এক একটা টিআরএম জন্য এক একটা 60 ভোল্ট সাপ্লাই দরকার হয়। এটা হচ্ছে জিএলসি, গ্রুপ লেভেল কন্ট্রোলার বলে, রাডার কন্ট্রোল সফটওয়্যার, যেটা আমাদের ওখানে প্যারামিটারটা সেট করি, ঠিক আছে। এটা হচ্ছে কমিউনিকেশন বিটুইন আপনার কন্ট্রোল রুম টু আউটডোর ইলেকট্রনিক। এইগুলো যতগুলো প্যারামিটার লোড করি এখানে এসে এগুলো টিআরএমকে কমান্ডটা পাঠায়, কমান্ডটা সেন্ড করে, ঠিক আছে। দিস ইজ দ্য মেন ওয়ার্ক। এটা হচ্ছে জিএলসি, এটা হচ্ছে আপনার সুইচ, মানে পাওয়ার ডিভাইডার, পাওয়ার কম্বাইনার। ইট ইজ লাইক এ ডুপ্লেক্সার, ঠিক আছে। পাওয়ার ডিভাইডও করছে, কম্বাইনও করছে। আর এখানে হচ্ছে দুটো চিল্লার আছে, যেহেতু এক একটা হার্ট 19 টিআরএম, তো 90 টিআরএম হচ্ছে মানে 38 কিলোওয়াট পাওয়ার আমরা ফিট করছি। এতটা হিট হয়ে যায়, যদি দুটো চিল্লার না হয় তাহলে এটা বার্ন হয়ে যেতে পারে। তো মোটামুটি এই পার্টটাই হচ্ছে হার্ট শেল্টারে আউটডোর ইলেকট্রনিক। সেম এখানে 25 হার্টসে সেম জিনিস আছে। তো টোটাল এখানে 475 ইয়াগিউড অ্যান্টেনা, 25 হার্ট অ্যান্ড শেল্টার, এক একটা হার্টে 19টা টিআরএম, এক একটা হার্ট মানে 19টা টিআরএম, তো 19টা অ্যান্টেনা কানেক্ট আছে। এর মানে 19 × 25 টোটাল 475 ইয়াগিউড অ্যান্টেনা আছে, ঠিক আছে। এক একটা হার্টে 19টা টিআরএম, ট্রান্স রিসিভ মডিউলস, একটা জিএলসি গ্রুপ লেভার কন্ট্রোলার, তারপরে হচ্ছে আপনার এই পাওয়ার ডিভাইডার, পাওয়ার কম্বাইনার, যেটা আমরা রাডার বেসিক ডায়াগ্রামে এজ এ ডুপ্লেক্সার দেখি। তারপর হচ্ছে দুটো পাওয়ার সাপ্লাই ইউনিট, ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে ক্যালিব্রেশন পার্টটা, ঠিক আছে। আর দুটো চিল্লার। এই সেম জিনিসটা টোটাল 24 হার্টস আছে। দিস ইজ দ্য মেন ফাংশন অফ দিস এস্টেডার আউটডোর ইলেকট্রনিক্স অনলি। বাইরে যেটা ব্যারিয়ার ওটা হচ্ছে ক্লাটার ফেন্সিং, যাতে আর কি সেকেন্ডারি লোব যেটা আমাদের জন্য রিকোয়ার্ড নয়, সেটাকে যাতে আমরা ডেটা অ্যানালাইসিস বা করার জন্য আমাদের যেটা ইন্টারফেয়ার না করে, তার জন্য ওটাকে ক্লাটার ফেন্সিংটা যাতে হয়, সিগন্যালটা যাতে আমরা রিসিভ করছি সেটা আরও যেন অ্যাকুরেটভাবে পাই। সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা টাইমারও আছে, একটা টেম্পারেচার মেজারমেন্টের একটা ইউনিটও আছে, যেটা শুধুমাত্র মানে সামারে নয়, উইন্টারেও ডিউ পয়েন্ট বা অন্যান্য কারণে যদি এখানে কোনো মানে বর্ষার সময় এখানে জলও আসতে পারে, সেসবের জন্য যাতে অসুবিধা না হয়, আমাদের ওখানে সিগন্যালটা আমরা আগে থেকে দেখতে পারি এবং সেই বুঝে আমরা প্রিকশন নিতে পারি আর কি। ছোটনাগপুর মালভূমি থেকে এই এলাকাটা আর কি মানে লাইটনিং প্রোন এলাকা, মানে ওয়ার্ল্ডের সব থেকে বেশি লাইটনিং এই এলাকায় হয়। ফলে যেটা আমাদের এই সিস্টেমটাতে যাতে এফেক্ট না করে, তার জন্য এখানে 4টে এন্ডে লাইটনিং, 4টে অ্যারেস্টার বসানো আছে, সেন্টারেও একটা বসানো আছে, যাতে 1 কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো লাইটনিং আমাদের এটাকে কোনো এফেক্ট না ফেলে। এবার আমরা চলে যাব রেডার কন্ট্রোল রুমে। ডক্টর আশিক পাল আমাদের জানাবেন এই রুমের কার্যকারিতা। ওই প্রথম যে স্ক্রিনটি রয়েছে তাতে আপনারা কিছু হেক্সাগন দেখতে পাচ্ছেন। সেই হেক্সাগনের মধ্যে বিভিন্ন রঙের ডট রয়েছে। সবুজ ডটগুলির অর্থ হচ্ছে যে সেই সমস্ত ট্রান্সমিটার, রিসিভার এবং অ্যান্টেনা তারা সঠিকভাবে কাজ করছে। যদি কোনো জায়গায় কোনো অ্যান্টেনার কোনো সমস্যা হয় বা ট্রান্সমিটার, রিসিভারের সমস্যা হয়, সেটা হয়তো আমরা ওখানে একটি সিম্বল থেকে বুঝতে পারবো। এর ফলে যারা এইখানে কাজ করবেন, যারা রেডারটি অপারেট করবেন, তাদের সুবিধা হচ্ছে যে তারা ঘরে বসেই কিন্তু বুঝতে পারছেন যে কোথায় কত নম্বর ইউনিটটিতে কিছু সমস্যা হয়েছে এবং তারা সেটাকে রেকটিফাই করতে পারবেন। তারপরে যে স্ক্রিনটা, এখানে কিন্তু আমরা রেডারের যে বিভিন্ন বিমগুলো রেডার ট্রান্সমিট করে, সেই বিমের একটা আমরা স্যাম্পল এখানে দেখতে পাচ্ছি, যে স্যাম্পলটাতে হয়তো এই রেডার বিমটা একেবারে সরাসরি মাথার উপর অর্থাৎ জেনিথ ডাইরেকশানে এখন ট্রান্সমিট করছে এবং তার সংক্রান্ত যে সমস্ত সিস্টেমে আমাদের প্যারামিটার সেট করা হয়েছে সেগুলি এখানে দেখা যাচ্ছে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি
যে এই যে লাল রঙের আপনারা হয়তো একটি লাইন দেখতে পাচ্ছেন এবং তারপরে তার উপরে খানিকটা অংশ জুড়ে একটা গাঢ় লাল রং, এটা মোটামুটি 7 কিলোমিটারের ওপর। অর্থাৎ এখানে আমাদের কিছু একটা হয়তো অ্যাটমসফিয়ারে টার্বুলেন্স যে বলে সেটা সৃষ্টি হয়েছে। এইভাবে বাকি যে মনিটরগুলো রয়েছে তাতে আমরা যখন রেডারের ডেটাটাকে অ্যানালিসিস করব, সেই অ্যানালিসিস করার কিন্তু প্রত্যেকটা স্টেজ আমরা ওই স্ক্রিনগুলিতে দেখতে পাবো। সো রাডার কন্ট্রোল রুমে প্রথমটা আছে আরএফ জেনারেশন কন্ট্রোল ডিস্ট্রিবিউশন র্যাক, ঠিক আছে। এই র্যাকের সব থেকে আগে ইম্পর্টেন্ট এক্সাইটার। হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ এক্সাইটার ফাংশন? দিস ইজ দ্য জেনারেট 53 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি, সিম্পল, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মাস্টার অ্যান্ড টাইমিং কন্ট্রোল সিগন্যাল জেনারেটর, এটা হচ্ছে আইপিপি ক্লক এগুলো জেনারেট করে, ঠিক আছে। এটা হচ্ছে সাপ্লাই, এটা হচ্ছে ড্রাইভার অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড মাল্টিফেশনাল কম্বাইনিং নেটওয়ার্ক। 25 যেটা হার্টস আছে, এখান থেকে সিগন্যালগুলো আমরা যখন কম্বাইন করি, এখান থেকে কম্বাইন করে আমরা পাওয়ার স্পেকটাতে সিগন্যাল দেয়, আর যখন এখানে আমরা প্যারামিটারগুলো পাঠাচ্ছি, সেন্ড করছি, এখান থেকে ডিভাইড হয়ে যায়। এটা হচ্ছে ন্যাস মানে ডেটা স্টোরেজ জন্য। স্কোপে এটা হচ্ছে আপনার আইপিপি সিগনেচার, মানে ঠিকঠাক যাচ্ছে কিনা আইপিপি। এটা হচ্ছে ট্রান্সমিট সিগন্যাল, এটা হচ্ছে রিসিভার র্যাক, মানে রিসিভ করছে কিনা চ্যানেল। সেকেন্ড হচ্ছে রিসিভার র্যাক, ঠিক আছে। রিসিভার র্যাকে টোটাল আমাদের 5টা ডিজিটাল রিসিভার আছে আর 3টে অ্যানালগ রিসিভার আছে। এটা ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে প্রথমবার আমরা 30 চ্যানেল ডিজিটাল রিসিভার আছে। আমাদের লোয়ার অ্যাটমসফিয়ারে একটাই চ্যানেল ইউজ হয় মাত্র, কিন্তু এসের জন্য 25 চ্যানেলই আমরা ইউজ করি। এটা হচ্ছে অ্যানালগ রিসিভার, টোটাল 27 চ্যানেল। এর মধ্যে আমরা একটাই অ্যানালগ রিসিভার আমরা ইউজ করি লোয়ার অ্যাটমসফিয়ার জন্য, আর এসের জন্য 3টে ইউজ করা হয়। লোয়ার অ্যাটমসফিয়ার জন্য টোটাল 25 ডেটা একটাই পিসিতে আমরা পেয়ে যাই ইন দ্য ফর্ম অফ 25 কিলোমিটার, ঠিক আছে। এখানে ডেটাগুলো কালেক্ট করছি, ব্যান্ড লিমিটেড আছে, ওখানে রেকটিফাই করে ডিজিটাল রিসিভারে সেন্ড করছে, ডিজিটাল রিসিভারে অ্যানালগ টু ডিজিটালভাবে আমাদের ওখানে শো করছে। এই র্যাকটা হচ্ছে আইপিপি ক্লক অ্যান্ড অপটিক্যাল ডিস্ট্রিবিউশন র্যাক, ঠিক আছে। এখানে সব থেকে প্রথম হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, এটা ইম্পর্টেন্ট র্যাক জন্য। এখানে টোটাল 25 ইউনিট জন্য, মানে হার্টের জন্য একটা হার্ট জন্য ডিভাইড করা আছে। আমাদের যে অপটিক্যাল সিগন্যাল পাঠাচ্ছে ইন দ্য ফর্ম অফ লাইট হয়, ঠিক আছে। তো আমরা 3টে কেবল ইউজ করি, এটা আরএফ কেবল, অপটিক্যাল কেবল, একটা হচ্ছে কোএক্সেল কেবল। ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক রিসার্চ ল্যাবরেটরি গাদাঙ্কির অধিকর্তা ডক্টর অমিত কুমার পাত্র এসটি রেডারের ইতিহাস আলোচনা করলেন, জানালেন এই প্রযুক্তির সাম্প্রতিক গবেষণা এবং অগ্রগতি সম্পর্কে। The wind information that one can get using this radar is high resolution in height and time, which can improve actually the understanding of the atmosphere and can be used for the weather prediction research. The winds can also be used for studying the air pollution, because the winds and turbulence plays a very important role in the pollution, in the dispersion of pollution. So this is very important in the present day, because lot of man-made pollutions are increasing around Kolkata, and this will actually help us that how this pollution can decrease with the atmospheric dynamics. Now if you look at what this radar offers, actually it is important to go back in time that how this radar came into actually practice in the scientific world. It is in 60s that the theoretical prediction suggested that it is possible to detect the free electron from the ionosphere if we have a very high power large aperture radar, and that's the beginning. And the first radar was established immediately after the theoretical projection at Illinois, and later on 2 radars were built in the world. One is right over the magnetic equator at Haringhata, which operates at 50 megahertz, and the other one is at Arecibo, which operates at 430 megahertz. And we all know that the many discoveries have been made using these radars. And why first of all people went for this kind of radar? The driving force was actually is the ionosphere, which was discovered during the World War II, and that was the motivating factor to actually the development of the sophisticated radars that we are actually practicing today. 1958 সালে কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম গর্ডন প্রস্তাব করেন আয়নোস্ফিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান মুক্ত ইলেকট্রন গ্যাসকে ভূপৃষ্ঠ থেকে পরিমাপ করা সম্ভব।
তাদের বিক্ষেপণ এবং প্রতিফলন পর্যবেক্ষণের জন্য শক্তিশালী রেডার, ট্রান্সমিটার এবং অ্যান্টেনা তৈরি করা প্রয়োজন। সেখান থেকে ওই ইলেকট্রন এবং আয়নিত গ্যাসের গঠন, উষ্ণতা, গতিবেগ সম্পর্কে জানা যাবে। এই প্রক্রিয়াকে বলে ইনকোহেরেন্ট স্ক্যাটারিং। ঠিক ওই সময়ই সেন্ট্রাল রেডিও প্রপাগেশন ল্যাবরেটরির বিজ্ঞানী কেনেথ বাওয়েলস ইলিনয়ের লং ব্রাঞ্চের একটি শক্তিশালী ট্রান্সমিটার ব্যবহার করে তাঁর নিজের তৈরি অ্যান্টেনার সাহায্যে ইনকোহেরেন্ট স্ক্যাটারিংয়ের পরীক্ষামূলক প্রমাণ পান। 1959 সালে স্থির হয় পৃথিবীর চৌম্বক বিষুবরেখার সাথে প্রায় উল্লম্বভাবে একটি রেডার তৈরি হবে। লাতিন আমেরিকার পেরুর মাঝামাঝি এই রেখা চলে গেছে। 1961 সালে রাজধানী লিমার 25 কিলোমিটার উত্তর পূর্বে হিকামার্কা উপত্যকায় এই রেডিও পর্যবেক্ষণাগার গড়ে ওঠে। 1974 সালে ট্রপোস্ফিয়ার থেকে মেজোস্ফিয়ারের বায়ুর টার্বুলেন্স পর্যবেক্ষণের প্রযুক্তি তৈরি করেন রোনাল্ড উডম্যান এবং আলবার্তো গিয়েন। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই প্রযুক্তি। Such kind of radar have taken place in many parts of the world, but when it comes to our country, the Indian scientists, they also found that such radar could help us in understanding the tropical atmosphere and the weather over here. And nearly 30 years ago, in 1993, a very high power 53 megahertz radar was established first in the country, which is located at Gadanki near Tirupati, and this was established as a national facility with the funding from 6 governmental institutions like DST, CSIR, then Department of Space, DRDO, Department of Electronics and Department of Environment and Forest. যে ভারতবর্ষে 5টি এই ধরনের রেডার রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোচিতে, দ্বিতীয়টি ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক রিসার্চ ল্যাবরেটরি গাদাঙ্কি, তৃতীয় আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আয়নোস্ফিয়ার ফিল্ড স্টেশন হরিণঘাটা, চতুর্থটি গৌহাটি ইউনিভার্সিটিতে এবং পঞ্চমটি অ্যারিস বলে ডিএসটির অন্তর্গত একটি সংস্থা যারা নৈনিতালে। ভারতের 5টি গ্রাউন্ড বেসড রেডারের মধ্যে কলকাতা ইউনিভার্সিটির হরিণঘাটা ক্যাম্পাস এবং তিরুপতির গাদাঙ্কির রেডারটি 53 মেগাহার্জ রেঞ্জে কাজ করে এবং হাই রেজলিউশনে পর্যবেক্ষণ করতে পারে। বাকিগুলি 200 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করে। ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক ইসট্র্যাকের সদস্য এবং রেডার ডেভেলপমেন্ট এরিয়ার ডেপুটি ডিরেক্টর ডক্টর VK আনন্দন আমাদের এই রেডার প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে জানালেন। So this is the radar which we are going to giving to the user scientist community for observing the atmosphere and seeing the atmosphere with the very high spatial and temporal resolutions, where that was something which is difficult for doing it in seeing the fast changing the atmosphere. If we want to observe it, that is what we are adapted a multi-channel receiver system also in this radar, so that people will get the information or the parameters to be observed within the very high resolution, probably that less than 30 seconds of time. So whereas the other radars normally takes 3 to 4 minutes, this radar can do that same observations within the 30 seconds. This is the uniqueness of this experiment, and that leads to study very fast changing like a convective system, thunderstorms and all these things, a very better way compared to all other systems. স্যাটেলাইট বেসড রেডারের কাভারেজ বেশি হলেও গ্রাউন্ড বেসড রেডার অনেক হাই রেজলিউশনে কাজ করতে পারে। আবহাওয়া পর্যবেক্ষণে এবং কোনো নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার মডেল তৈরি করতে এই দুই ধরনের রেডারের নিজস্ব ভূমিকা রয়েছে। রেডার যদিও তার হয়তো যে ইনফরমেশনটা দিচ্ছে সেটার একটা সীমাবদ্ধ একটা লিমিটেড জায়গার ওপরে অ্যাপ্লিকেবল, কিন্তু স্যাটেলাইট সেই তুলনায় অনেকটা জায়গা জুড়ে দেয়। কিন্তু এই রেডার থেকে যে ইনফরমেশনটা পাবো আমরা সেটার কিন্তু রিজলিউশন অনেক বেশি। অর্থাৎ এখানে আপনাদের বলি যে প্রথম 3 কিলোমিটারের মধ্যে প্রায় 40 মিটার রিজলিউশনে আমরা কিন্তু হাইটে আমরা ইনফরমেশনটা পাচ্ছি, এবং তার ওপর 150 মিটার রিজলিউশনে প্রায় 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত। যার ফলে এই রেডার, যে কোনো রেডার যেগুলো গ্রাউন্ড বেসড হয় সেগুলোর কিন্তু রিজলিউশনের দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এবং এই যে ভার্টিক্যাল উইন্ড যে কথাটি যে ব্যাপারটি হয় অ্যাটমসফিয়ারে, এই ভার্টিক্যাল উইন্ড ইনফরমেশন কিন্তু একমাত্র রেডার থেকেই আমরা পাই। এটা কিন্তু আমরা অন্য কোনো উইন্ড মেজারিং সিস্টেম যেমন রেডিও সন্ডে বলে একটি যন্ত্র হয় সেখান থেকে কিন্তু আমরা পাই না। All this class of radars which needs to be operated nearly in the megawatt of power generations, in the peak power generations, whereas in the satellite we may be able to do with this solar panel power generations in terms of kilowatt. That will not suffix the requirement of what is the atmospheric returns expected to give back to required signal to noise ratio, or we say called the detectable signal in the point of view. So satellite based solutions are not implemented or explored anywhere in the world, especially in the atmospheric radar point of view. This is the active phase array radar system. When we talk about it, only ground based radar is possible to do that observations. Normally in satellite observations, near to similar observations can be done with a radiometry, but that is in the passive mode of operations. We will not get the high temporal and spatial resolutions what we can get it from this kind of radars. Whereas as far as the weather is concerned, we look for the lower 10 kilometer or 12 kilometer of the height of radar. So Indian Meteorology Department under Ministry of Earth Science is having the big plan to deploy large number of radars. First phase they are going to deploy something around 9 radars, and Indian Space Research Organization is assigned with the work, and we are building that one and going to deploy very soon. কলকাতা বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসে আয়নোস্ফিয়ার ফিল্ড স্টেশনে 53 মেগাহার্জের এসটি রেডারটি একটি মডেল প্রজেক্ট হিসেবে গড়ে উঠেছে। রেডিও ফিজিক্স এবং ইলেকট্রনিক্স ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরাও এই রেডারের তথ্য নিয়ে নিজেদের গবেষণার কাজে ব্যবহার করতে পারেন। এই রেডারের ওপর একটি ওয়ার্কশপে ইন্টার ডিপার্টমেন্টাল কোলাবোরেশনে রেডারটিকে ব্যবহার করার প্রয়োজনীয়তা নিয়ে জানালেন অধ্যাপক এবং গবেষকরা। ক্যালকাটা ইউনিভার্সিটির অনেকগুলি ডিপার্টমেন্ট একসাথে মিলে আমরা কাজ করছি। রেডিও ফিজিক্স এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট হচ্ছে তার নোডাল সেন্টার। এছাড়া অ্যাটমসফিয়ারিক সায়েন্স ডিপার্টমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, এই বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে কিন্তু যৌথভাবে আমরা গবেষণার কাজ করছি। এটা যেহেতু একটা ইউনিভার্সিটি সিস্টেমে তৈরি করা হয়েছে, এর প্রধান কিন্তু একজন বেনিফিশিয়ারি হবে ছাত্রছাত্রীরা। যারা গবেষণা করছেন তারা এখানে এসে এর থেকে তারা ডেটা নিয়ে সেইটা তাদের গবেষণার কাজে ব্যবহার করতে পারেন। যে আমরা এখানে আমাদের দেশের মধ্যে যারা রেডার বা এই সাবজেক্টে এক্সপার্ট তারাও তাদের নিয়ে আসা হবে হয়তো অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে। বিদেশ থেকেও আমরা কখনো কখনো হয়তো যদি কোনো এক্সপার্টকে নিয়ে আসতে পারি, তারা থাকাকালীন আমরা এখানে হয়তো রেডার ওয়ার্কশপ বা রেডার স্কুল এই জাতীয় আমরা অর্গানাইজ করব, যার ফলে আমাদের এই রাজ্য নয় শুধুমাত্র সারা দেশের যারা এই বিষয়ে গবেষণা করেন তারা উপকৃত হতে পারেন। এটা ডিপার্টমেন্ট অফ রেডিও ফিজিক্স থেকে কোঅর্ডিনেট করা হলেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আরও ডিপার্টমেন্টগুলো যেমন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, ডিপার্টমেন্ট অফ অ্যাটমসফিয়ারিক সায়েন্স, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, এরকম বেশ কিছু ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, এরা একসাথে মিলে আমরা এখান থেকে যে তথ্যগুলো উঠে আসছে সেই তথ্যগুলোকে নিয়ে তাদের বিভিন্ন বিষয়ের যেগুলোকে ডোমেন রিসার্চ আমরা বলি সেইগুলোতে আমরা অ্যাপ্লাই করছি। আমি আমার বিষয়ের কথাটা যেমন বলতে পারি যে বিভিন্ন রকম ডিজাস্টার যেটা হচ্ছে, যে স্টর্ম সার্জেস হচ্ছে, সাইক্লোন আসছে, সেগুলোকে কিভাবে প্রেডিকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আরেকটা খুব বড় জায়গা রয়েছে, ইদানিং দেখা যাচ্ছে যে থান্ডার স্টর্ম বা ঝড়ের সময় বাজ পড়ার পরিমাণ খুব বেড়ে গেছে। তো আমরা এই ফেসিলিটিগুলোকে ব্যবহার করে এই ধরনের এক্সট্রিম ক্লাইমেটগুলোকে ডিটেকশান করতে পারি কিনা এবং করে লোকালি সেগুলো প্রেডিক্ট যদি করতে পারি, তাহলে সাধারণ মানুষের কাছে আমরা এর ব্যবহারটা পৌঁছে দিতে পারবো। এর সাথে আরেকটা বড় জায়গা রয়েছে যেটা হলো গিয়ে এয়ার পলিউশন। এটা একটা ন্যাশনাল ইস্যু। এই এয়ার পলিউশন ডিসপারশন এবং সেটা কিভাবে অ্যাটমসফিয়ারের বিভিন্ন লেয়ারে স্প্রেড করছে সেগুলো সম্পর্কেও আমরা এখান থেকে ধারণা পেতে পারি। তাই আমরা এটা তো একটা মানে ছোট বিষয় না, এটা বিরাট গবেষণার বিষয়টা। আমরা এবং চাই যে এটা আরও অন্যান্য ইউনিভার্সিটি, অন্যান্য রিসার্চ ইনস্টিটিউট এটাকে ব্যবহার করুক, আমরা একসাথে মিলে এখান থেকে অনেক ভালো ভালো কাজ করতে পারবো। We hope that
this particular radar, which operates at 53 megahertz at Haringhata, is going to open up a new horizon for many researchers in this particular part of the country and provide unique opportunity for the academia, including the University of Kolkata, to not only do atmospheric and ionospheric research, but to do space research in general with lot of bonus advantage in form of using the high technology and computation, artificial intelligence, machine learning, deep learning to understand the kind of signal that we are getting from the from the space from this particular radar. কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডক্টর শান্তা দত্ত এই রেডার প্রজেক্টের গবেষণা এবং ব্যবসায়িক সুযোগের দিকগুলি উল্লেখ করেন। এই পার্টিকুলার সেন্টারটার পাবলিক বেনিফিশিয়ারি কারা, মানুষ কোথা থেকে উপকারটা পাবে বা আদার ডিপার্টমেন্টস কীভাবে উপকারটা পাবে, তা সেটার উত্তর আমি পেয়েছি ওদের কাছ থেকে এবং আজকে অনেকে আছেন এখানে, যে সেটা তো একটা বললাম ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে হেল্প করবে, আরেকটা হচ্ছে আমাদের এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট, আমাদের অ্যাটমসফিয়ারিক সায়েন্স ডিপার্টমেন্ট, আর্থ সায়েন্স ডিপার্টমেন্ট, এনারা এই পার্টিকুলার এখানে এসে অনেক রিসার্চের কাজের সুযোগ পাবেন বা করছেনও এখনও। বিভিন্ন প্রজেক্ট তারা অ্যাপ্লাই করেছেন বিভিন্ন সায়েন্টিফিক ইনস্টিটিউটগুলোর কাছে, কনসার্নগুলোর কাছে, তো সেগুলো পেলে এবং ফার্দার আমরা আজকে এটাকে আরেকটু ডাইনামিসিটি দেওয়ার জন্য আমরা কিছু কমিটি আজকে তৈরি করেছি, ম্যানেজমেন্ট কমিটি, সায়েন্টিফিক কমিটি, মানে একা কারোর দ্বারা এটা তো রান করানো সম্ভব নয়। তো এগুলো করে আমরা মনে করছি যে হয়তো ভবিষ্যতে আমরা এটাকে আরেকটু বেশি মানুষের উপকারে কাজে করতে পারবো এবং কিছু রেভিনিউ জেনারেটও করতে পারবো, এটা আশা রাখছি আর কি। হরিণঘাটা এমএসটি রেডার প্রজেক্ট ভারতের আবহাওয়া এবং বায়ুমণ্ডলকে নতুন আঙ্গিকে চেনার এক সুদূর প্রসারী সম্ভাবনা তৈরি করছে। ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রেও গবেষণার পথ প্রশস্ত করবে এই প্রতিষ্ঠান। क्या आपको भी है नौकरी की तलाश? कैसे लोग हो रहे हैं साइबर